বাংলার মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আগামী 17ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার কি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে। তখন আমরা জানি এই আরজিকর কাণ্ড ঘটার পরে বিশেষ করে কলকাতা পুলিশ যেভাবে বিভিন্ন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করেছে, বা আরজিকর হসপিটাল যেভাবে পরিবারকে ভুল ইনফরমেশন দিয়েছে, সেখানে এরপর আমরা দেখি হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে এবং সিবিআই তদন্ত শুরু করতেই শুভমোটো মামলাটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট, আর সেটাও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে। তো যার ফলে সুপ্রিম কোর্টের প্রথম শুনানি হয় এবং দ্বিতীয় শুনানি যে ছিল 5 তারিখ অর্থাৎ 5ই সেপ্টেম্বর, ঠিক তার আগের দিন দেখা যায় ডিওয়াই চন্দ্রচূড় তিনিও অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অসুস্থতার জন্য ডেট পিছিয়ে যায়। এরপর ডেট হয় 9 তারিখে অর্থাৎ 9 সেপ্টেম্বর এই মামলা শুনানি হয় এবং সেইখানে দেখা যায় যে যেখানে কলকাতা পুলিশের বা আরজিকর হসপিটালের বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একাধিক অসঙ্গতি, কাজের তথ্য প্রমাণে একাধিক অসঙ্গতি চোখে পড়ে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে যায় জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি। যার ফলে কিন্তু কপিল সিপালের এই সওয়ালের উপরে কিন্তু সুপ্রিম কোর্ট একটি রায় দেন যে জুনিয়র ডাক্তারদের তার পরের দিনের অর্থাৎ 10 তারিখ বেলা 5টার মধ্যে কাজে জয়েন করতে হবে, নইলে রাজ্য সরকার ইচ্ছা করলে কঠোর পদক্ষেপ নিতে পারে। ফলে বাংলার মানুষের এই প্রশ্নটা ঘোরাফেরা করছে যে যেখানে চালান দিতে পারেনি, পেশ করতে পারেনি রাজ্যের আইনজীবী কপিল সিপাল, যেখানে পোস্টমর্টেম কেন সন্ধ্যের পরে করা হয়েছে তার উত্তর দিতে পারেনি, বা পোস্টমর্টেমের পর কেন তৈরি করে দাহ করা হয়েছে সে প্রশ্নের উত্তর দিতে পারেনি, পরিবারকে কেন ইনফরমেশন দেওয়া হয়েছে তার জবাব দিতে পারেনি। তো তা সত্ত্বেও সব কিছুই ছাপিয়ে যায় যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট রায়টা দেয় ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মনে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে যে আগামী 17 তারিখ তাহলে কী হতে চলেছে। 17 তারিখ কি শুধুমাত্র এই জুনিয়র ডাক্তারদের উপরেই কঠোর পদক্ষেপের পক্ষে হাঁটবে সুপ্রিম কোর্ট? কি সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটা তো 17 তারিখে আমরা জানতে পারবো। কিন্তু আপাতত যেটা যে বিষয়টি সামনে আসছে, যেটা বোঝা যাচ্ছে সিবিআই কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ। কারণ একদিকে জনগণের চাপ তো রয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, যেহেতু ইনভেস্টিগেশন হচ্ছে সুতরাং তাদের উপর প্রেশার রয়েছে। তাছাড়া এই ঘটনা আরজিকর হসপিটাল ঘটনা যেহেতু একটি আন্তর্জাতিক মাত্রা পেয়েছে, সুতরাং তাদের কিন্তু এই বিষয়টির ধামাচাপা দেওয়ার কোনো প্রশ্ন নেই। আর সেইখানে আমরা দেখলাম এই আরজিকর চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই এবং পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। এখন প্রশ্ন হচ্ছে যে আরজিকর হসপিটালে যেভাবে তার পক্ষ থেকে যেভাবে পরিবারকে ইনফরমেশন দেওয়া হয়েছে, তাছাড়া কলকাতা পুলিশের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ আসছে, বিশেষ করে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের নেতৃত্বেই নাকি এই এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সিবিআই আজ আদালতে তুলেছিল এই দুজনকে এবং তার 3 দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় এবং সিবিআই হয়তো দুজনকে সামনাসামনি বসে মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে এবং জেরায় কি উঠে আসে। বিশেষ করে পুলিশ যেভাবে অতি সক্রিয়ভাবে এই এভিডেন্স ট্যাম্পারিংটা করেছে, বা যেভাবে আমরা দেখেছি যে সেমিনার রুমে অসংখ্য মানুষ ঘোরাফেরা করছে, ফলে এই যে অভিজিৎ মণ্ডল যিনি রয়েছেন, কাকে বাঁচানোর জন্য এটা করলেন বা কার নির্দেশে করলেন। তো একটা জিনিস, আরেকটা জিনিস যে যেহেতু অভিজিৎ মণ্ডল তিনি তো ছিলেন টালা থানার ওসি, প্রাক্তন ওসি, পাশাপাশি আরও কিছু পুলিশ কর্তাও কিন্তু নজরে চলে আসতে পারেন। এমনকি সিবিআই ইনভেস্টিগেশনের জন্য হয়তো বিনীত গোয়েলকেও ডাকতে পারে, কারণ তিনিও কিন্তু পুলিশের হয়ে সাফাই দিয়েছিলেন। ফলে এবার তদন্তে যেভাবে অগ্রগতি হচ্ছে, সিবিআই যে অতি সক্রিয় হয়ে বিশেষ করে এই কিনারা করার চেষ্টা করছে, তাতে একটা জিনিস সত্যি
সাংবাদিকের সামনে যেরকম মন্তব্যগুলো এসেছিল, তো তাতে হয়তো বিনীত গোয়েলের ডাকও পড়তে পারে। এখন দেখা যাক। আর আগামী 17 তারিখ যে সুপ্রিম কোর্টের যে রায়, এই বিষয়গুলো কিন্তু সামনে আসবেই। মাঝখানে আগামী সোমবার হয়তো সিবিআই এই দুজনকে পাশাপাশি বসিয়ে জেরা করবে। জেরা করে কী তথ্য উঠে আসে, বিশেষ করে তো তার রিপোর্ট কিন্তু মুখ বন্ধ খামে কিন্তু সুপ্রিম কোর্টে জমা করবে সিবিআই। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে চেষ্টাটা করা হবে সেটা হচ্ছে, এই বিষয়গুলো তো থাকবেই, এটা তো সিবিআই দেখবেই, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যেটাই চেষ্টা করা সেটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে এর উপর কিন্তু বেশি জোর দেবে। পাশাপাশি যে ফাইন্ডিংগুলো রয়েছে, যেমন চালান দেখাতে পারেনি, সেগুলো হয়তো ছিল, সেটা তো আগামী 17 তারিখ সেগুলো রাজ্যের আইনজীবী তারা পেশ করেন কিনা সেটা একটা দেখার বিষয়। কিন্তু রাজ্যের পক্ষ থেকে যে চেষ্টাটা করা হবে সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের উপরে এই বিষয়টি নিয়ে একটু বেশি করে। কারণ আমরা দেখলাম যেখানে বৈঠক করার জন্য ডাকা হলো, জুনিয়র ডাক্তাররা এলেন না, সেখানে মুখ্যমন্ত্রী রীতিমতো নিজে বস থেকে লাইভ করা হলো। অর্থাৎ এটা একটা কিন্তু ইভেন্ট, একটা কিন্তু ডকুমেন্ট হয়ে থাকতো। পাশাপাশি আমরা দেখি কালীঘাটে জুনিয়র ডাক্তাররা যখন যান, সেখানে মিটিংটা যখন হচ্ছে না, সেখানেও কিন্তু তিনি 1 কাপ চা খাওয়ার জন্য অনুরোধ করছেন। অর্থাৎ এগুলো কিন্তু ডকুমেন্ট আছে। অর্থাৎ এই ডকুমেন্ট কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কমিশন পেশ করবেন। ফলে একটা টান উত্তেজনা থাকতে চলেছে আগামী 17 তারিখ। এখন দেখা যাক এই বিশেষ করে এই বিভিন্ন তথ্য প্রমাণ কী তথ্য উঠে আসে। দেখুন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেই হোক, আদালত কিন্তু রায় দেয় তথ্য প্রমাণের ভিত্তিতে। অর্থাৎ যে পক্ষে বা বিপক্ষে আইনজীবীরা কী তথ্য প্রমাণ পেশ করেন তার ভিত্তিতেই কিন্তু রায় দিতে হয়। এখন সিবিআইয়ের আইনজীবী রয়েছেন, তারা কতটা সক্রিয় হয়ে এই সুপ্রিম কোর্টে জমা দেন তার উপর নির্ভর করছে। পাশাপাশি রাজ্যের আইনজীবী কপিল সিবাল তিনি কীভাবে ডিপেন্ড করেন সেদিকেও নজর দিতে হবে। বা এর আগে আমরা দেখেছি প্রথম দিন 21 জন আইনজীবী ছিলেন রাজ্যের পক্ষে, এবং পরের দিন 38 জন আইনজীবী ছিলেন। আগামী 17 তারিখ দেখা যাক রাজ্যের পক্ষ থেকে আরও কোন আইনজীবী থাকে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা, আর কী রায় আসে সেদিকে নজর রাখুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।